জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে কার্বন নিঃসরণ কমানো এবং বনায়নের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে গত কয়েক দশক ধরে। সেই পথে আদৌ কতটুকু এগিয়েছি আমরা, নাকি হাঁটছি উল্টো পথে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখেছি তৈরি পোশাক কিংবা কাগজ তৈরির মতো উৎপাদনমুখী শিল্পের বয়লারগুলোতে প্রতিদিন পোড়ানো হচ্ছে হাজার হাজার মন কাঠ। এই প্রবণতা ধীরে ধীরে বেড়েই চলেছে। বাড়ছে কার্বন নিঃসরণ, কমছে সবুজায়ন। সংশ্লিষ্ট সবার চোখের সামনে দিয়ে কিংবা আড়ালে কিভাবে বাড়ছে পরিবেশ বিরোধী এই তৎপরতা, সেটি নিয়েই আমাদের আজকের উন্মোচন। সঙ্গে আছি আমি মাজহার মিলন। জলবায়ু পরিবর্তন শুধু মানুষ নয়, অস্তিত্বের ঝুঁকিতে পৃথিবী নামের এই গ্রহ। টিকে থাকার এই চ্যালেঞ্জ পুরো বিশ্বকে একযোগে ভাবিয়ে তুলেছে গত কয়েক দশক ধরে। 2050 সাল নাগাদ 16টি দেশ আংশিক কিংবা পুরোটাই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। এই তালিকার উপরের সারিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। প্রায় 3 দশক ধরে জলবায়ু পরিবর্তনের সেই ঝুঁকি মোকাবেলায় গোটা বিশ্বের সঙ্গে একযোগে কাজ করছে বাংলাদেশও। বনায়নের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমিয়ে আনার পাশাপাশি কার্বন নিঃসরণ ঠেকাতে গাছ সহ অন্যান্য কার্বন জ্বালানি ব্যবহার কমিয়ে বিকল্প নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগে বেশ জোরে সোরেই সাড়া দিয়েছি আমরা। কৃষি থেকে শুরু করে শিল্প উৎপাদন ব্যবস্থায় যেসব ধারা এরই মধ্যে বৈশ্বিকভাবে স্বীকৃতিও পেয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বনের আয়তন 10% থেকে বেড়ে 13% চলে এসেছে। সম্মিলিত এমন সব উদ্যোগ যখন পরিবেশ রক্ষায় খানিকটা আশার আলো দেখাচ্ছে, হঠাৎই সেই আলোকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন করে তুলছে কেউ কেউ। নারায়ণগঞ্জের 2500-এ তৈরি পোশাক শিল্পের বিশাল ডাইং এই কারখানা থেকে এমন কালো ধোঁয়ার নির্গমন দেখে অবাক হতে হয়। কারণ ডাইং কারখানার জ্বালানি হিসেবে ব্যবহৃত হবার কথা প্রাকৃতিক গ্যাস, যেখান থেকে এমন ঘন কালো ধোঁয়া আসার কোনো কারণ নেই। ধোঁয়ার উৎসের দিকে একটু এগিয়ে গেলে দেখা মেলে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছের বিভিন্ন অংশের। গাছ কিংবা কাঠ এই ডাইং কারখানার মূল জ্বালানি কিনা তা জানতে কারখানার ভেতরে গেলে বিষয়টি নিয়ে কথা বলতে চাননি কোনো কর্মকর্তা। কিন্তু আকাশ থেকে নেয়া ছবিতে আমরা দেখতে পাই কারখানার ভেতরে স্তূপ করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি কাঠের অস্তিত্ব, যে কাঠ প্রতিদিন বয়লারে পোড়ানো হচ্ছে আর দিনরাত বাতাসে ছড়িয়ে দেয়া হচ্ছে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড সহ বায়ু দূষণকারী নানান উপাদান। আশপাশের আরো কয়েকটি কারখানার ছবি আকাশ থেকে নেই আমরা। দেখা যায় প্রায় সবখানেই জ্বালানি হিসেবে স্তূপ করে রাখা হয়েছে বিপুল পরিমাণ কাঠ। এমনই একটি বিশাল ডাইং কারখানা সালাউদ্দিন ডাইং অ্যান্ড সাইজিং। দৈনিক 15 টন উৎপাদন সক্ষমতার এই কারখানায় গিয়ে জানতে চাই কেন তারা জ্বালানি হিসেবে গ্যাসের বদলে কাঠ পোড়াচ্ছেন। 100% এফিসিয়েন্সি পাইতে গেলে আপনার যে পরিপূর্ণ গ্যাসটা দরকার সেটা তো নাই। আপনারা শুধু কাঠের উপর নির্ভর করে চলতেছেন। তাদের কথা শুনে আশ্চর্য হবার পালা, কারণ আমাদের চোখে পড়া মাত্র 4-5টি কারখানা নয়, এই এলাকার কয়েক ডজন ডাইং কারখানার সবগুলোতেই নাকি গ্যাসের বদলে সমানতালে পোড়ানো হচ্ছে শুধুই কাঠ। এলাকায় কতগুলো ফ্যাক্টরি আছে এই ডাইং এবং সাইজিং এর? মিনিমাম 2-250 তো হইবই। প্রায় প্রতিটা ফ্যাক্টরি গেলে দেখবেন যে অন্তত 3-4 বছর যাবত অনেকই লাকড়ি ওই গ্যাসেরটা থুইও লাকড়ি যেতে হইতেছে। তবে শুধু 2500 নয়, নারায়ণগঞ্জের ফতুল্লায় আমরা দেখেছি একটির পর একটি রপ্তানিমুখী নিট ডাইং কারখানায় চলছে কাঠ পোড়ানোর বয়লার। আমার গ্যাসের সমস্যা। তাহলে আপনারা আবার ছুটে গেছিলেন কেন? আমার লাইন কাট আসছিল। লাইন কাটা ছিল। হাজীগঞ্জ এলাকায় কয়েকটি কারখানা ঘুরে আমরা দেখেছি নতুন পুরনো প্রায় সবাই হাঁটছে একই পথে।
কারণ হিসেবে তারা সরাসরি জানাচ্ছেন গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহের ঘাটতি আর লাভের অঙ্কটা বেশি হবার কথা। আপনি ঠিক মতো চালাতে পারলে 20% খরচ কমে যাবে। 20% কমে যাবে। কিন্তু এই প্রবণতা কি শুধু নারায়ণগঞ্জ কিংবা নির্দিষ্ট কোনো এলাকা জুড়ে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসেছি নরসিংদীর মাধবদী এলাকায়, যেখানে গড়ে উঠেছে কয়েক শ ডাইং কারখানা। বাবুরহাটের কুরেরপাড় এলাকায় এই খালের দুপাশ জুড়ে কয়েক ডজন কারখানার বয়লারে কি পোড়ানো হচ্ছে তার খোঁজে নামি আমরা। সুখী ডাইং ফ্যাক্টরি নামের এই কারখানাটি কয়েক বছর ধরেই গ্যাস সংযোগের মিটার টেম্পারিং করে আসছে, বিপুল পরিমাণ গ্যাস বিলও বাকি রেখেছে। এমন সব অভিযোগে কয়েক মাস আগে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। এরপর থেকেই তারা বিকল্প জ্বালানি হিসেবে গাছ অর্থাৎ কাঠ বেছে নেয়। বিভিন্ন আকারের কাঠ বয়লারে পোড়ানোর উপযোগী করতে রীতিমতো করাত কল বসিয়ে নিয়েছে সুখী ডাইং এর মালিকপক্ষ। নাম না জানা এই কারখানার ভেতরেও একই চিত্র দেখতে পেয়েছি আমরা। পাশেই গ্যাস চালিত বয়লার বন্ধ পড়ে আছে, কিন্তু এখানে দিনরাত পড়ছে কাঠ নানান অজুহাতে। লাকড়ি প্রতিদিন কতটুকু লাগে? 60 টন। নতুন একটি ডাইং কারখানার মালিক পরিচয়ে কাঠের বয়লার সম্পর্কে জানতে নিউ বিসমিল্লা নামের এই ডাইং ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ি আমরা। গ্যাস বয়লার কেনা হয়েছে, কিন্তু এখনো সংযোগ মেলেনি। আসসালামু আলাইকুম। কাঠের উৎস, তুলনামূলক খরচ এবং অন্যান্য খুঁটিনাটি জানতে সেসব ব্যবসায়ীর সঙ্গে আলোচনায় বসি আমরা। বয়লার 6.5 টন, কিন্তু আমাদের 25 লাখ টাকা মাসে খরচ হইতেছে। গ্যাসে হলে এটা খরচ পড়তো কত? গ্যাসে হলে খরচ পড়লে হলে 1 টনে হলো 12 লাখ, হ্যাঁ 2 টনে 24 লাখ, কিন্তু অনায়াসে হলে শত শত টন কাঠ রাখার ব্যবস্থা এখানে। ঠিক কি পরিমাণ কাঠ এখানে প্রতিদিন সরবরাহ করা হয় সেই ধারণা নেয়ার চেষ্টা করি আমরা। কয়দিনের কাঠ আছে এখানে? 4-5 দিনে এত কাঠ পুড়াবে? 8 গাড়ি 10 গাড়ি দৈনিক। 8 গাড়ি 10 গাড়ি দৈনিক। এতক্ষণ ধরে দেখা এসব কারখানায় কাঠ পোড়ানোর বিষয়টি সহজে চোখে না পড়া কর্মকাণ্ড হিসেবে ধরে নেওয়া যায়, কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের পাশে বিপুল পরিমাণ কাঠের মজুদ রেখে বয়লারে পোড়ানোর ক্ষেত্রে এই সাইজিং কারখানার মালিকপক্ষের কোনো রাগঢাকের বালাই নেই। চোখের সামনেই করাত কল দিয়ে কাঠ কেটে দিন রাত পোড়াচ্ছেন তারা। কিন্তু গাছ পোড়ানোর পরিবেশ বিনাশী এই তৎপরতা কি শুধু ডাইং কারখানাগুলোতেই সীমাবদ্ধ, নাকি অন্য কোনো ভারী শিল্পেও চলছে একই প্রবণতা? আমাদের হাতে আসা তথ্যের সত্যতা জানতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মাসুম পেপার মিলে যাই আমরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল পরিমাণ গাছ দিনরাত কেটে জ্বালানো হচ্ছে নির্বিকারে নির্বিচারে। কাঠ পোড়ানোর ছবি তুলতে গেলে এগিয়ে আসেন একজন, বেঁধে রাখার হুমকি দিয়ে বসেন সরাসরি। আমার এনই আমরা ছবি তুলবেন, এটা একটা রিচার্জ রাখি জানি আমরা করে বান্ধিয়ে তুই দিলে অনেক বুঝবেন, দেখা রিচার্জ রাখি। পরদিন আবারও যাই মাসুম পেপার মিলে। বয়লারে আপনারা জ্বালানি হিসেবে কি ব্যবহার করেন এটা জানার জন্য আসছি। কয়লা ব্যবহার করি, কিন্তু আমরা প্রচুর পরিমাণ কাঠ দেখলাম। হ্যাঁ কাঠ তো ব্যবহার করতেছি। আমরা বয়লারে তো এটা কোনো পরিবেশ অধিদপ্তর থেকে তো এরকম বাইন্স আপনার টেন্ডারে যে গাছগুলো কাটা হইতেছে, এই টেন্ডারের গাছগুলো আমরা একদম সরকারিভাবে আমাদের এখানে সবকিছু আছে। জানা গেল পরিবেশ ছাড়পত্রই নেওয়া হয়নি। আমরা এই টিভির জন্য এখনো পরিবেশ ছাড়পত্র দিচ্ছে না। অন্তত 4টি কাগজ কলে বিপুল পরিমাণ কাঠ পোড়ানোর তথ্য ছিল আমাদের কাছে। মাসুম পেপার মিলে সেই সত্যতা পাওয়ার পর অন্যগুলোতে যাওয়ার দরকার মনে করিনি আমরা। এবার আমাদের গন্তব্য মাধবদীর যেসব ডাইং কারখানায় কাঠ পোড়ানোর প্রমাণ আমরা পেয়েছি সেগুলোতে, অবশ্যই ক্যামেরা নিয়ে। জানতে চাইব পরিবেশের কথা না ভেবে গাছ পুড়িয়ে কেন শুধুই মুনাফার পথে হাঁটছেন তারা। নিউ বিসমিল্লা ডাইংয়ে কারখানা মালিক কোনো রাগঢাক ছাড়াই স্বীকার করলেন 2 বছরেরও বেশি সময় ধরে কাঠ পোড়াচ্ছেন তিনি। গ্যাস পাচ্ছি না, যার জন্য আমার লাকড়িরা চালানো যায়। 11 বছর ধরে চলতেছে, আপনি এখনো পরিবেশগত ছাড়পত্র পান নাই? পাই নাই। সুখী ডাইং কারখানা, যেখানে করাতকল সহ কাঠ পোড়ানোর নানান আয়োজন আগে দেখেছি আমরা, ক্যামেরা নিয়ে এবার সেখানে হাজির হই। ভিতরে ঢুকে দেখা গেল আগের তুলনায় কয়েক গুণ বেশি কাঠের মজুদ এখানেও। আমরা একটা সময় ভেবেছিলাম গাছের যে মূল কাণ্ডটুকু আছে, যেটি আসলে কাঠ হিসেবে ব্যবহার করার কথা, সেটুকু কাঠ হিসেবে ব্যবহার হবে আসবাবপত্র তৈরির জন্য, আর বাকিটুকু পুড়িয়ে ফেলার কথা। কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি আসলে কোনো কিছুই কাঠ হিসেবে যাচ্ছে না, পুরো গাছই আসলে চলে আসছে, এবং এগুলো হচ্ছে তার প্রমাণ।
কারখানা মালিক নেই, আমাদের নেওয়া হয় নির্বাহী পরিচালকের কাছে। জানতে চাই পরিবেশের বিষয়টি তাদের মাথায় আছে কিনা। আপনাদের সর্বশেষ পরিবেশগত ছাড়পত্র কত সালে নেওয়া আছে? অবস্থানগত ছিল যেটা। অবস্থানগত, পরিবেশগত আমরা অ্যাপ্লাই করছি অলরেডি। জানতে পারি যে কয়েকটি কারখানায় গিয়ে গাছ পোড়ানোর সত্যতা আমরা পেয়েছি, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি ভয়াবহ। কারণ এই এলাকার বেশিরভাগ ডাইং কারখানাই নাকি চলছে কাঠ পুড়িয়ে। কতগুলো কারখানা এরকম চালাচ্ছে? ম্যাক্সিমামে আছে। ম্যাক্সিমাম ইয়াতে এগুলো আছে। আচ্ছা, মাধবদী এলাকায় সবচেয়ে বড় এবং প্রভাবশালী কারখানাগুলোর একটি ব্রাদার্স ডাইং অ্যান্ড ফিনিশিং। বিশাল আয়তনের এই কারখানা সব দিক থেকে উঁচু দেয়ালে ঘেরা। কারখানার একেবারে পেছনের দিকে বয়লারে কি পুড়ছে তা বোঝার উপায় নেই। ফটকের ছোট এই ফাঁক দিয়ে ফোনের ক্যামেরায় অল্প স্বল্প কিছু কাটা গাছের ছবি দেখা যায়। আরো ভালোভাবে বুঝতে দেয়ালের পাশের গাছে চড়ে উকি মারি আমরা। কারখানার বাইরে আলাদা বিশাল শেড নির্মাণ করে সেখানে চলছে বয়লারের কার্যক্রম, কিন্তু শেডের ভেতরের ছবি স্পষ্টভাবে পাওয়ার উপায় ছিল না সে সময়। এবার সেখানে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ি। শেডের ভিতর ঢুকে হতভম্ব হয়ে পড়ি আমরা। দুটি বয়লারের জন্য যে বিপুল পরিমাণ কাঠের মজুদ এই কারখানা কর্তৃপক্ষ করে রেখেছে তা বিস্ময়ের। ভেতরে নিজস্ব করাত কলের ব্যবস্থা রয়েছে এখানেও। হঠাৎই সেখানে হাজির হন স্থানীয় দুই সাংবাদিক। এসেই হুমকি ধামকি শুরু করেন তারা। কি কারণে আসছেন? ডিসি পারমিশন আছে? সাংবাদিকতা করতে ডিসি পারমিশন লাগে? সাংবাদিকতা করতে ডিসি পারমিশন লাগে? এখানে ক্যামেরা বন্ধ করেন বলছি। আমি সাংবাদিক পরিচয় দিচ্ছি আপনাকে, আপনি কিভাবে কথা বলতেছেন এখানে? আমি ভাই আপনার নামটা জানতে চাইছি, আমি আপনার পরিচয়টা জানতে চাইছি। বলবো তো, বলছি আসেন কথা বলি। ক্যামেরা বন্ধ করেন বলছি। আমি ক্যামেরা কেন বন্ধ করতে? ক্যামেরাম্যান আমারও দুই সাইডটা আছে। আমি ক্রাইম রিপোর্টার। ওকে, কোন পত্রিকায়? আমি এশিয়ান টেলিভিশনে অনুসন্ধানী প্রোগ্রাম করি। ওকে, এশিয়ান ক্রাইম সার্চ প্রোগ্রাম করি। আপনি কি প্রোগ্রাম করেন? এশিয়ানের চিফ রিপোর্টারকে? দরকার নেই এগুলো বলার। তাহলে আপনি কিভাবে এটা বুঝবেন? আপনি আমার কথা বললেন। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি আমরা। কারখানায় কাঠ পোড়ানোর বিষয়টি না দেখাতে মিটমাটের প্রস্তাব দেয়া হয় আমাদের। আমি শুধু আপনাকে একটা অনুরোধ জোর করে করতে, বিষয়টি নিয়ে সংবাদ প্রচার না করতে প্রায় 1.5 ঘন্টা জুড়ে নানান প্রলোভন দেখানো হয়। এক পর্যায়ে খামে ভরে বেশ কিছু টাকা জোর করে দেওয়ার চেষ্টা চালান স্থানীয় সেই সাংবাদিক এবং কারখানার ম্যানেজার মিলে। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ এটা না না ভাই 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 কনফার্মেশন দাও। টাকা না নিয়ে কোনো রকমে বেরিয়ে আসতে সক্ষম হই আমরা। প্রশ্ন হলো, এতগুলো কারখানা পরিবেশ বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছে যেগুলোর বয়স কয়েক বছর থেকে শুরু করে যুগ পেরিয়ে গেছে, অথচ পরিবেশ ছাড়পত্র নেই কারো। কিভাবে সম্ভব হচ্ছে এটি? এই প্রশ্নের উত্তর খুঁজতে পরিবেশ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ে যাই আমরা। 6 মাস আগে আসা এই কর্মকর্তা জানাচ্ছেন ডাইং কারখানাগুলোতে কাঠ পোড়ানোর বিষয়টি জানেন তারা। কিছু কিছু প্রতিষ্ঠানে কাঠ বের হয়ে যাচ্ছে। আর আমাদের পরিবেশ সংরক্ষণ আইনে মানে বয়লারে ইট পোড়ানো, কাঠ পোড়ানো সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট ধারা নেই। এটি কৌতূহলের বিষয়। গত 3 দশক ধরে পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক আন্দোলনে যুক্ত হওয়া বাংলাদেশ নানান আইন কিংবা নীতিমালা করেছে, কিন্তু ইটভাটায় গাছ পোড়ানো বন্ধের একটি আইন ছাড়া অন্য কোনো শিল্প খাতে গাছ পোড়ানোর বিষয়টি নিয়ে কোনো অবস্থান নেয়নি। তবে শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে আবশ্যিক করেছে পরিবেশ ছাড়পত্রের বিষয়টি, যেখানে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হবে তা উল্লেখ করার বিধান রয়েছে। কিন্তু গাছ পোড়ালে ছাড়পত্র দেয়া হবে কিনা সেটিও বলা নেই কোথাও। তাহলে কি গাছ পোড়ানো বৈধ? উত্তর জানতে আমরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিভাগে আসি। পরিচালক ব্যস্ত, উপপরিচালকের কাছে বিষয়টি জানতে চাই আমরা। এরা কোন ধরনের জ্বালানি ব্যবহার করতে পারবে সেরকম কোনো নীতিমালা কিংবা আইন কি আছে কিনা? গ্যাস ব্যবহার করতে পারবে অথবা বিদ্যুৎ ব্যবহার করবে নাকি গাছপালা পোড়াবে? গাছপালা তো আপনি এমনিতে পোড়াতে পারবেন, ওপেন বার্নিং তো সম্ভব। হ্যাঁ, ওপেন বার্নিং তো গাছপালা পোড়ায় কি ডাইং কারখানা চালাতে পারবে কেউ? এই বিভাগে অল্পদিন আগে যোগ দেয়া এই কর্মকর্তা জানান, শিল্প খাতে গাছ পোড়ানো বৈধতা পাওয়ার কোনো সুযোগ নেই। জানতে পারলে দেয়া হবে না পরিবেশ ছাড়পত্র। কিন্তু কোন আইনে তিনি সেটি ঠেকাবেন সেই প্রশ্ন করি আমরা। কোন আইনি বাধ্যবাধকতা আছে কিনা? আমাদের একটা এমিশন লেভেল দেওয়া আছে শিল্প প্রতিষ্ঠান থেকে, এমিশন লেভেল কিরকম হতে পারে, এখন কিন্তু জ্বালানিটা ফিক্স করা। তার মানে কেউ চাইলে গাছ পোড়াতে পারবে? গাছের বিষয় আলাদা। গাছ কাটা কিংবা পোড়ানো বন্ধে বন বিভাগেরও নির্দিষ্ট কোনো আইনি কাঠামো নেই।
প্রধান বন সংরক্ষককে প্রশ্ন করা হয় কিভাবে সবুজ রক্ষা করবেন তারা। শিল্পে কাঠ পোড়ানো হচ্ছে এই ধরনের কোনো খবর আমরা কোনোদিনই পাইনি। নীতি বলেন, আমাদের বিধিমালা বলেন, আমাদের আইন বলেন, এই জিনিসটা কিন্তু কখনো আমাদের এখানে টাচ হয়নি। ওনারা শিল্প যখন পারমিশন নিয়েছে, নিশ্চয়ই কাঠ পুড়িয়ে সে বয়লার চালাবে এরকম কোনো পারমিশন নিশ্চয় তার নেই। শিল্পে পোড়ানো কাঠ গৃহস্থালী উৎস থেকে আসছে বলে ধারণা তাদের। তারা যেসব জায়গা থেকে কাঠগুলো সংগ্রহ করছে সেটি হোমস্টেডও হতে পারে, সেখান থেকে গাছ কাটলেও কিন্তু কার্বন এমিশন হচ্ছে। কিন্তু কারখানাগুলোতে প্রতিদিন যে পরিমাণ কাঠ পোড়ানো হচ্ছে শুধুমাত্র গৃহস্থালী উৎস থেকে কি আদৌ সেই চাহিদা পূরণ করা সম্ভব? এসব কারখানায় কাঠ সরবরাহ করে এমন কয়েকজনকে খুঁজে বের করি আমরা। বিস্তৃত ভাওয়াল বনের অন্যতম অংশ কাপাসিয়ায় গিয়ে তাদের সঙ্গে দেখা করে জানতে চাই ঠিক কি পরিমাণ কাঠ সরবরাহ করতে পারবেন তারা। এই যে জঙ্গল আছে এলাকা আছে, এলাকাতে কাটতেছে আমার 20টা ব্যাপারী আছে। 20টা ব্যাপারী? জানা গেল কাঠ পোড়ানো নিষিদ্ধ হলেও বিপুল পরিমাণ কাঠ প্রতি বছর পুড়ছে শত শত ইট ভাটায়। একটা ইট ভাটায় আপনি মৌসুমে কত ইট দেন, কতগুলো লাকড়ি দেন? 5-7 হাজার মন। এরকম কয়টা ইট ভাটা চালান আপনি? 20টা। অথচ ইট ভাটায় কাঠ পোড়ানো আইনত নিষিদ্ধ। তাদের কাছ থেকে কাঠের উৎস জানতে চাই আমরা। বনের গজারি কাঠ মিলবে কিনা তাও জানতে চাই। বনের কাঠ আসে না? সেগুন শাল এগুলো নাই, আছে কোথায়? গাড়ির নিচে কতটি বইরা কতটি বইরা দিয়ে ভাড়ায়। ব্যাপারীর এই ইঙ্গিত অনুযায়ী আশেপাশের বিভিন্ন এলাকায় সামাজিক এবং সংরক্ষিত বনে খোঁজ চালাই আমরা। ভাওয়াল বনের ভেতরে ব্যক্তি জমিতে গড়ে ওঠা এই সামাজিক বন কেটে ফেলা হয়েছে কয়েক বছর আগে, কিন্তু নিয়ম অনুযায়ী নতুন বন সৃজনের কোনো উদ্যোগ চোখে পড়েনি আমাদের। এলাকা জুড়ে এমন ছোট ছোট গাছ, তার মানে পুরো এলাকাটাই আসলে সাবার করে ফেলা হয়েছে। তবে শিল্প খাতে কাঠের বিপুল চাহিদা মেটাতে শুধু সামাজিক বনের গাছ নয়, নির্বিচারে নিধন করা হচ্ছে সংরক্ষিত বনভূমিও। ভাওয়াল বনের ভেতরের এই অংশে সপ্তাহ দুয়েক ধরেই কেটে ফেলা হচ্ছে অসংখ্য গাছ, যে দগদগে ক্ষত এখনো সবার চোখের সামনে। বিস্তীর্ণ ভাওয়াল বন বাইরে থেকে ঘন দেখালেও ভেতরে ভেতরে এভাবে ফাঁকা করে ফেলেছে দুর্বৃত্তরা। গাছ কাটাম, সব কাটাম। দুদিন আগেও গাছ কাটার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকদের খবর দেই আমরা। তারা সেখানে গেলে সেটির সত্যতাও পান। কেন বন নিধন করা হচ্ছে প্রশ্ন করায় মারধরের শিকার হন সেই সাংবাদিকরা। এভাবেই বাধাহীনভাবে কাটা হচ্ছে গাছ, যাচ্ছে শিল্পে। এই প্রবণতা বাড়ছে কারণ নতুন নতুন কারখানা উৎসাহী হয়ে উঠছে গ্যাস কিংবা অন্য বিকল্প জ্বালানির বদলে কম খরচের কাঠ পোড়ানোর দিকে। আসসালামু আলাইকুম। মাধবদীতেই কনফিডেন্স নামের এই টেক্সটাইল কারখানা ডাইং কারখানায় রূপান্তরিত হচ্ছে। গ্যাস বয়লার থাকার পরও তারা বসিয়েছে কাঠ বয়লার, খরচ কমানোর কথা মাথায় রেখে। ভালো, আমাদের ফ্যাক্টরি নতুন কনস্ট্রাকশন চলতেছে, আমরা দেখতেছিলাম কোন দিকে ভালো হয়। পোশাক খাতের অন্যতম শীর্ষ সংগঠন বিজেএমই এর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান নিজেও একটি ডাইং কারখানার মালিক। তার কাছে প্রশ্ন ছিল, বৈশ্বিক পর্যায়ে তৈরি পোশাকের রপ্তানি কার্যাদেশ পাওয়ার ক্ষেত্রে কমপ্লায়েন্স হিসেবে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয়? পানি যেন সাশ্রয় হয়, কেমিক্যাল যেন কম ইউজ হয়, বয়লারে যে জ্বালানি ব্যবহার করবে সেটা পরিবেশ বান্ধব হতে হবে, এটা একদম প্রাথমিক শর্ত। আমি কিন্তু এই প্রথম শুনলাম যে 5 টনে বয়লার কাঠ দিয়ে চলছে, মানে এটা সত্যি একটা খুব আশ্চর্যজনক নিউজ। তাহলে এই মুহূর্তে ডাইং খাতে পরিবেশ বিরোধী যে প্রবণতা শুরু হয়েছে তা সামনে এলে এই খাতের সুনাম প্রশ্নের মুখে পড়ার শঙ্কা আছে কিনা? আমাদের দেশের জন্য অত্যন্ত বাজে একটা এক্সাম্পল, যেখানে 268টা লিড সার্টিফাইড ফ্যাক্টরি বলে আমরা ক্লেম করছি, দারুণ একটা নিউজ। সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে, ইটস নট সামথিং উই ওয়ান্ট, এটা কাম্য না। কিন্তু এ তো গেল ব্যবসার হিসাব। বৈশ্বিক পরিবেশ দূষণের শিকার হিসেবে বাংলাদেশ সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশ উন্নত বিশ্বের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করে আসছে। সেই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, ক্ষেত্রবিশেষে কিছু অর্থ ছাড়ও করা হয়েছে। ডক্টর আইনুন নিশাত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন বহুবার। জানাচ্ছিলেন শিল্পে গাছ পোড়ানোর এই প্রবণতা কতটা বিপদের মুখে ফেলতে পারে বাংলাদেশকে। পৃথিবীর সব দেশ লিখিতভাবে কমিট করে যে আমরা এখন থেকে আর গাছ কাটব, বাংলাদেশও করেছে। 2 নম্বর, এই বছর ব্রাজিলে যে আলোচনা হবে তাতে
একটা প্রস্তাব হবে, গাছ রক্ষা করার জন্য হিউজ টাকা দেয়া হবে, নতুন গাছ লাগানো, কিন্তু এবার শর্ত জুড়ে দেবে, সেই যে দেশকে টাকা দেব সে যদি গাছ কাটা শুরু করে তাকে দণ্ড দেয়া হবে। টাকা তো দেবেই না, উল্টা দণ্ড দেয়া হবে। আমি তো দেখতে পাচ্ছি বাংলাদেশ দণ্ড পাবে। এবছরও কয়েক মাস পরই বসছে জলবায়ু সম্পর্কিত বৈশ্বিক সম্মেলন কপ এর 30তম আসর। সেখানে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ কি কি দাবি দাওয়া তুলবে তা নিয়ে কর্মশালায় বসেছে মন্ত্রণালয়। সেখানে ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত। কর্মশালা শেষে তার কাছে প্রশ্ন ছিল, পরিবেশ সুরক্ষার প্রশ্নে আমাদের যে অগ্রগতি, শিল্পে কাঠ পোড়ানোর এই প্রবণতা সেটিকে কতটা ধরে রাখবে। আপনি 180টা দেশের মধ্যে আপনার এনভায়রনমেন্টাল পারফরমেন্স 179। একটি শিল্প প্রতিষ্ঠানও তার বয়লার 6 দিন চালু রাখতে যে পরিমাণ কাঠের প্রয়োজন হবে সেই পরিমাণ কাঠ বাংলাদেশের কোনো বৈধ উৎস থেকে বৈধভাবে আহরণ করা সম্ভব না। কাজে কাঠ যে অবৈধভাবে আহরিত হচ্ছে এটা স্পষ্ট। গাছ পোড়ানোর ক্ষেত্রে আইনের অনুপস্থিতির কথাও মনে করিয়ে দেওয়া হয় তাকে। আপনি অ্যামাজন বন দিয়েও তো এই পরিমাণ শিল্পে গাছের সাপ্লাই দিতে পারবেন না। কাজে এটা নতুন করে বলার কিছু দরকার নেই। এটা তো না, এটা আইন নেই, কথাটা ঠিক না। তো আইন তো আপনার ইনডিরেক্টলি আছে। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি জ্বালানির উৎস কোথায় পাবেন, আপনি বলছেন আমি গ্যাস থেকে নেব। সেখানে আপনি আপনার নিজের খরচ বাঁচাতে যদি গ্যাস বন্ধ রাখেন এবং কাঠ নিয়ে আসেন, তাহলে এটা আইন নাই কে বললো? আপনি যে ডিক্লারেশন দিয়ে ছাড়পত্র নিয়েছেন আমার কাছ থেকে, সেই ডিক্লারেশনে মিথ্যা তথ্য দেওয়ার জন্যই তো আপনার ছাড়পত্র বাতিল হয়ে যাবে। কিন্তু যারা গাছ পোড়াচ্ছে তারা ছাড়পত্র ছাড়াই চলছে বছরের পর বছর। পরিবেশ অধিদপ্তরের মাঠ পর্যায়ে সেটি নিয়ে খুব বেশি উদ্বেগ আছে বলে মনে হয়নি আমাদের। গত কয়েক বছরে গ্যাসের দাম 3 গুণ হওয়া, সেই গ্যাসের সরবরাহে ঘাটতি এবং অনিশ্চয়তা, এমন নানান যুক্তি নিয়েই বিভিন্ন ভারী শিল্পে পুড়তে শুরু করেছে অবিশ্বাস্য পরিমাণ কাঠ, যে প্রবণতা শুধু বাড়ছেই। বাড়ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, বাড়ছে তাপমাত্রা, বাড়ছে জলবায়ু পরিবর্তনের বিপদ, কমছে সবুজ অক্সিজেনের উৎস। সবই ঘটছে স্পষ্ট আইনি কাঠামোর অভাবে, যা এতদিন চিন্তাও করেননি নীতি নির্ধারকরা। শিল্প কিংবা অর্থনীতির ঊর্ধ্বগতি আমাদের জীবনে যে আলো কিংবা গতি নিয়ে আসে, তা যদি পরিবেশ রক্ষার বদলে বিনাশী হয়ে ওঠে, সেই উন্নয়নের আলো কতটা টেকসই হবে সেই হিসেবের সময় পেরিয়ে যাচ্ছে দ্রুতলয়ে। জলবায়ু প্রশ্নে বৈশ্বিক নানান হিসাব নিকাশের বাইরেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও সেই হিসেবের দায়িত্বটা নিতে হবে আমাদেরই।